সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি প্রভাষক মোহাম্মদ মমতাজুর রহমান রনি, আইসিটির। আমি তোমাদের সামনে আজকে অধ্যায় দ্বিতীয় নেটওয়ার্ক কমিউনিকেশন সিস্টেমের বাকি অংশ নিয়ে আলোচনা করব। কতদিন তোমরা যে বিষয়গুলো দেখেছিলা সেগুলোর উপরে কমেন্ট খুব একটা আসেনি, তার মানে বুঝে নিলাম যে কোশ্চিন নাই, এগুলো বুঝতে পারো। আজকে আমরা পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। একটু খেয়াল করো, আজকের আলোচনা হবে নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করতে পারবো, নেটওয়ার্ক উদ্দেশ্য বুঝতে পারবো, নেটওয়ার্কের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে আসো কম্পিউটার নেটওয়ার্কের ধারণা। কম্পিউটার নেটওয়ার্ক বিষয়টা কি? পরস্পর ডেটা আদান প্রদানের লক্ষ্যে বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ মাধ্যম দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলে থাকি। কম্পিউটার প্রযুক্তির সর্বাধিক বিকাশ হচ্ছে বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কের প্রসারিত করা। ইতিমধ্যে নানা ধরনের প্রতিষ্ঠান তাদের নিজস্ব সুবিধাগুলোর জন্য কম্পিউটার নিয়োগের নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে। কম্পিউটার নেটওয়ার্কের কিছু উদ্দেশ্য আমরা দেখে নিই। উদ্দেশ্যের মধ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে হার্ডওয়্যার শেয়ার, অর্থাৎ নেটওয়ার্কিং এর জন্য উল্লেখ্য কিছু ডিভাইসের প্রয়োজন, যে ডিভাইসগুলোর মাধ্যমে আমরা এক কথায় মিডিয়া বলতে পারি। এই মিডিয়াগুলোর মাধ্যমে আমরা এক কম্পিউটার অন্য কম্পিউটার বা অনেকগুলো কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করতে পারি এবং একটা কমিউনিটি গড়ে তুলতে পারি। তো এই জন্য কিছু হার্ডওয়্যার আছে, যে আমরা পর্যায়ক্রমে হার্ডওয়্যারগুলো নিয়ে আলোচনা করব এবং পরিচিতি আজকে দিব, হাব, সুইচ, রাউটার ইত্যাদি বিষয়গুলো নিয়ে। সফটওয়্যার রিসোর্স শেয়ারিং, কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য প্রোভাইড করে থাকি বা ব্যবহার করে থাকি। এই সমস্ত সফটওয়্যারের মধ্যে উল্লেখ হচ্ছে টিম ভিউয়ার, আর এই টিম ভিউয়ার, তারপরে প্যাকেট ট্রেসার ইত্যাদি যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলো আমরা নেটওয়ার্কিং এর কাজে ব্যবহার করে থাকি, অর্থাৎ এক মেশিন আরেক মেশিনের সাথে উদ্দেশ্যভাবে আমরা এক জায়গায় বসে থেকে অন্য জায়গায় কাজ করে দিতে সক্ষম হই। ইনফরমেশন রিসোর্স শেয়ারিং, অর্থাৎ নেটওয়ার্কের মূল উদ্দেশ্যই হচ্ছে ইনফরমেশন রিসোর্স শেয়ার করা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। নেটওয়ার্কের প্রকারভেদ মূলত আমরা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য কম্পিউটার নেটওয়ার্ক বিদ্যমান। এই সমস্ত নেটওয়ার্কের মধ্যে আমরা মূলত দুইটা নেটওয়ার্ক উল্লেখযোগ্য না বললেই না, একটা হলো প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হলো পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক অর্থাৎ আমরা যে কোম্পানিগুলোর মাধ্যমে নেটওয়ার্ক আবেদন করে থাকি নেটওয়ার্কের জন্য, সেটা হলো ব্যক্তিগত বা প্রাইভেট নেটওয়ার্ক বলা হচ্ছে। এবং পাবলিক নেটওয়ার্ক যেগুলো আমাদের উদ্দেশ্যে কোনো কোম্পানি ডিস্ট্রিবিউশনের জন্য নিয়ে আসে নেটওয়ার্ক, সেগুলোকে সাধারণত পাবলিক লাইন বা পাবলিক নেটওয়ার্ক আমরা বলে থাকি। মালিকানার উপর ভিত্তি করে এই সমস্ত নেটওয়ার্ককে সাধারণত দুই ভাবে ভাগ করা হচ্ছে, এই কারণে প্রাইভেট এবং পাবলিক নামে পরিচিত। নেটওয়ার্ক নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কে প্রধানত তিনটা ভাবে ভাগ করে থাকি। সেটা হলো সেন্ট্রালাইজ নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং হাইব্রিড নেটওয়ার্ক। সেন্ট্রালাইজ নেটওয়ার্ক অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট হোস্ট মেশিন থেকে যদি সেটা প্রতিনিয়ত অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্যান্য সেক্টরগুলোতে সংযোগ করা হয়, যার একটা মাস্টার মেশিন থেকে সবগুলো মেশিন ডিস্ট্রিবিউট হতে পারে, এ ধরনের নেটওয়ার্ককে আমরা বলছি সেন্ট্রালাইজ নেটওয়ার্ক। যে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক থেকে আমরা ডাটা শেয়ার করতে পারি এবং ব্যক্তিগত পারপাসে ডাটাগুলো ব্যবহার করতে পারি। নেটওয়ার্ক শেয়ারিং সেন্ট্রাল নেটওয়ার্কের দুইটা প্রকারভেদ আছে, একটা ডাম্ব টার্মিনোলজি, একটা ইন্টেলিজেন্ট টার্মিনোলজি। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অর্থাৎ আমরা নেটওয়ার্ক যদি ব্যক্তিগত নেটওয়ার্কে যদি আমরা আরো এক্সপ্লয়েট করতে চাই, আরো বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কিছু নেটওয়ার্কিং ডিভাইসের মাধ্যমে আমরা অনেকগুলো কম্পিউটারকে বা অনেকগুলো গ্রাহককে আমাদের সাথে সংযুক্ত নিতে পারি। এই অর্থে আমরা বলতে পারি এটাকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এবং হাইব্রিড নেটওয়ার্ক, সেন্ট্রাল নেটওয়ার্ক এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সবগুলো সংমিশ্রণকেই বলা হচ্ছে, এখানে সংমিশ্রণ কাঠামোকে এখানে বলা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। জাস্ট তোমরা এগুলো বিস্তারিত জানবা, আমি জাস্ট ধারণা দিয়ে দিচ্ছি। অনেক বড় চ্যাপ্টার, তোমরা এর আগেও করেছো, বারবার পড়েছো। তো আমরা জাস্ট
একটু ধারণা দিয়ে দিচ্ছি। নেটওয়ার্কের অন্তর্গত বিভিন্ন উপাদানসমূহের অবস্থার ভৌগোলিক বিস্তৃতির উপর নির্ভর করে কম্পিউটার নেটওয়ার্ককে আমরা সাধারণত 4 ভাবে ভাগ করে দেখে থাকি। এই 4 প্রকারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা প্যান বলে থাকি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত ওয়াইফাই বা জিগবি এগুলো নেটওয়ার্ককে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলি। তোমরা ওয়াইফাই সম্বন্ধে জানো যে 10 মিটার থেকে খোলা স্পেসে 100 মিটার পর্যন্ত ডেটা ট্রান্সমিট করে থাকে। এই ধরনের নেটওয়ার্কগুলো পার্সোনাল বলা হয়, কারণ কোনো কোম্পানির কাছ থেকে অনুমতি নিতে হয় না। এটা ডিভাইসের সাথেই বিল্ট ইন অবস্থায় এই কিটগুলো বা এই হার্ডওয়্যারগুলো কানেক্টিং থাকে। লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ এক কথায় বলা যায় যে একটা লোকালিটিকে কভারেজ করতে পারে, অর্থাৎ 10 কিলোমিটারের মধ্যে কভারেজ করতে পারে। বলতে পারো একটা ক্যাম্পাসের মধ্যে, বলতে পারো একটা ইউনিভার্সিটি, বলতে পারো একটা এলাকাকে কভারেজ করতে পারে। এই ধরনের নেটওয়ার্ককে সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এবং পরবর্তীতে আমরা দেখছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সংক্ষেপে ম্যান বলা হচ্ছে। ম্যান হচ্ছে কতগুলো লোকাল এরিয়ার সংযুক্তকে, লোকাল এরিয়াকে সংযুক্ত করাকে এখানে ল্যান বলা হচ্ছে। যদি বলা হয় রাজশাহী ডিভিশনের মধ্যে যে সমস্ত এলাকা আছে, যেমন উপশহর, যেমন হেতেমখা, এরকম করে যতগুলো এলাকা আছে সবগুলো একটা লোকাল এলাকা, সবগুলোকে যদি কানেক্ট করা হয় নেটওয়ার্কের বন্ড দ্বারা, তাহলে সেই নেটওয়ার্ককে আমরা বলতে পারি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান সাধারণত অনেকগুলো মেট্রোপলিটন এর সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠন হয় তাকে আমরা বড় ধরনের নেটওয়ার্ক বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে থাকি। কিছু ডিভাইস আমরা দেখব যে ডিভাইসগুলো সাধারণত মিডিয়া হিসাবে কাজ করে, নেটওয়ার্কিং মিডিয়া হিসাবে। যেমন আমরা দেখব নেটওয়ার্কিং ইন্টারফেস কার্ড বা এনআইসি কার্ড সংক্ষেপে বলা হচ্ছে, মডেম, হাব, সুইচ, গেটওয়ে, রিপিটার, ব্রিজ নেটওয়ার্কের কাজ, এই বিষয়গুলো আমরা আজকে জানব। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সংক্ষেপে বলা হচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছ। এই কার্ডগুলো ঠিক অনেক আগে কম্পিউটারগুলোর সাথে কিনতে হতো, যেখানে আমরা একটা RG45 এর একটা ল্যান্ড পোর্ট দেখতে পাচ্ছি কার্ডের সাথে, সকেটের ল্যান্ড পোর্ট। এই পোর্টে আমরা টেলিফোন লাইন যে পোর্ট দিয়ে সংযুক্ত করি, এই পোর্টের ল্যান্ড পোর্ট বলা হচ্ছে। সাধারণত এখন বর্তমানে যে কম্পিউটারগুলো আছে তার কেসিং এর পেছনে দেখবা বিল্ট ইন এই ডিভাইসটা কানেক্ট থাকে, এই পোর্টটাকে ল্যান্ড পোর্ট বলা হচ্ছে। কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসে নেটওয়ার্ক যুক্ত করার জন্য যে হার্ডওয়্যার ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি কার্ড সংক্ষেপে বলে। এটা একটা ল্যান নেটওয়ার্ক কাজে ব্যবহৃত হয়। মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস যা ইনপুট এবং আউটপুট হিসাবে ব্যবহৃত হয়। এক কথায় বলা যায় মডুলেশন এবং ডিমডুলেশন হতে পারে, তাকে আমরা মডেম বলে থাকি। মডেম, অনবোর্ড মডেম, ইন্টারনাল মডেম, তারপরে রিমুভেবল মডেম এবং এক্সটার্নাল মডেম, বিভিন্ন ধরনের মডেম আছে বাজারে। এই মডেমগুলো আমরা বিভিন্নভাবে কি করতে পারি, এনকোড এবং ডিকোড করার মাধ্যমে যে সংকেতগুলো আদান প্রদান করে এই ডিভাইসগুলোকে সাধারণত আমরা মডেম বলে থাকি। ডেটা যোগাযোগ ব্যবস্থায় অনেক রকম মাধ্যম ব্যবহার হতে পারে। এদের মধ্যে টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ যোগাযোগ উল্লেখযোগ্য। টেলিফোন লাইনের মধ্যে দিয়ে নানা ধরনের অ্যানালগ সিগন্যাল সংকেত আদান প্রদান হয়, কিন্তু কম্পিউটার প্রদত্ত ডেটা বা তথ্য প্রকৃতপক্ষে ডিজিটাল সংকেত রিসিভ করে। তাহলে এখানে দেখা যাচ্ছে ছবিতে যে অ্যানালগ সিগন্যাল থেকে যেটা ডিজিটে কনভার্ট হচ্ছে, আবার ডিজিট থেকে কখনো সিগন্যাল অ্যানালগে কনভার্ট হচ্ছে, এই বিষয়টাকে বলা হচ্ছে এখানে মডেম। হাব এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোর একত্রে যুক্ত করে। এখানে ডিভাইস বলতে কম্পিউটার, প্রিন্টার, অন্যান্য কোনো ডিভাইসের সূচককে বোঝানো হচ্ছে। হাব দুই ধরনের হয়, একটা সক্রিয়, একটা নিষ্ক্রিয় হাব। নেটওয়ার্ক সুইচ
নেটওয়ার্ক সুইচ এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে একত্রে সংযুক্ত করে। এখানে ডিভাইস বলতে কম্পিউটার, প্রিন্টার, অন্যান্য ডিভাইসগুলোকে বোঝানো হয়। সুইচের সুবিধা সাধারণত দেখো, সিগন্যাল কেবলমাত্র টার্গেট পোর্টে যাবে। যে সিগন্যালগুলো আমরা পাঠাবো কোনো মেশিনের সাথে কানেক্ট করা থাকবে, ঠিক সেই মেশিনগুলোতেই ডাটা সিগন্যালগুলো পাস করবে। ফলে ট্রাফিক তুলনামূলক কম হবে, অর্থাৎ যে ট্রাফিক কলিশন ঘটবে সেটা তুলনামূলক এখানে কম হবে। যা হাবে আমরা দেখতে পারি, সক্রিয় বা নিষ্ক্রিয় হাব আমরা জানি। নিষ্ক্রিয় হাবে সাধারণত এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। ডেটার সংঘর্ষ বা কলিশন সম্ভাবনা কমায়। ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়। অসুবিধা, হাব তুলনামূলক দামে অপেক্ষাকৃত বেশি। সুইচের চাইতে হাবের দাম তুলনামূলক অপেক্ষাকৃত কম, কিন্তু এখানে সুইচের দামটা তুলনামূলক একটু বেশি হাবের চাইতে। ডাটা পরিশ্রুতিকরণ বা ফিল্টারিং সম্ভাবনা হয় না এক্ষেত্রে। কলিশনের তুলনামূলকভাবে অনেক জটিল হয়। এবার আসো রাউটার। সাধারণত রাউটারকে আমরা পোস্টম্যানের সাথে তুলনা করতে পারি। রাউটার সাধারণত যে সিগন্যালগুলো পাঠায় সেই সিগন্যালগুলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অথবা লাস্ট কাম ফার্স্ট সার্ভ এই হিসাবে প্রোভাইড করতে পারে। অর্থাৎ প্রথমে দূরবর্তী স্থানকে না ডাটা পাঠিয়ে প্রথমে কাছের ডেটা ট্রান্সমিট করে, আবার কখনো প্রায়োরিটি বেজে দূরের ডাটাকে ট্রান্সমিট করতে পারে। রাউটারকে পোস্টম্যানের সাথে তুলনা করা হতে পারে। পোস্টম্যান বা প্রেরক ডকুমেন্ট পৌঁছে দিতে পর যত পথঘাট বা যত কিছু তাকে চিনতে হয়, বর্তমানে সকল নেটওয়ার্কই হলো, এক কথায় বলা যায় যে সকল নেটওয়ার্কই এই রাউটার দিয়ে পরিচালিত। একটি নেটওয়ার্ক ডিভাইস বা নেটওয়ার্কের আওতাগত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌঁছে দিতে পারে রাউটারের মাধ্যমে। রাউটারের কিছু সুবিধা আছে। রাউটার সংঘর্ষ বা কলিশন সম্ভাবনা কমায়। এখানে ব্রডকাস্ট ডেটা পরিশ্রুতকরণ বা ফিল্টারিং সম্ভব হয়। নানা ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং ইত্যাদি সংযুক্ত করতে পারে। রাউটারের অসুবিধা, রাউটার দাম বেশি। একই প্রোটোকল ছাড়া কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে না। এর কনফিগারেশন তুলনামূলক অনেক জটিল, অপেক্ষাকৃত ধীর গতি সম্পন্ন। গেটওয়ে একটি কম্পিউটার নেটওয়ার্ক আরেকটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত করে। ইহা বিভিন্ন ধরনের প্রোটোকলকে জোড়া করে বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে যোগাযোগ রক্ষা করে, এবং একটি প্রোটোকল এর সাথে অন্য একটি প্রোটোকল যুক্ত করা হলে গেটওয়ে করার জন্য গেটওয়ে ব্যবহার করা হয়। আচ্ছা, গেটওয়ের কিছু সুবিধা আছে। গেটওয়ে সংঘর্ষ বা কলিশনের সম্ভাবনা কমায়। গেটওয়ের মাধ্যমে নানা রকম বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে। গেটওয়ের অসুবিধা, এটি ধীরগতি সম্পন্ন এবং এর কমিউনিকেশন তুলনামূলক বেশ জটিল। রিপিটার, নেটওয়ার্কের আওতাভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে কিংবা নেটওয়ার্কের সিগন্যাল যদি কম হয়, সেক্ষেত্রে সাধারণত সিগন্যালকে বৃদ্ধি করার জন্য নেটওয়ার্কে রিপিটার ব্যবহার করা হয়। প্রবাহিত সিগন্যালকে পুনরায় শক্তিশালী এবং সিগন্যালকে আরও অধিক দূরত্বে অতিক্রম করানোর জন্য আমরা সাধারণত এই রিপিটারগুলো ব্যবহার করে থাকি। রিপিটারের কিছু সুবিধা, বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের ক্ষেত্রে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। নেটওয়ার্কে ট্রাফিক বৃদ্ধি না করে ডেটা অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করা যায় এবং সামনের দিকে প্রেরণ করা যায়। বিভিন্ন কমিউনিকেশন মিডিয়াকে সংযোগ করে। রিপিটারের অসুবিধা, ডেটার কলিশন সম্ভাবনা বাড়ে, সীমিত সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে। ব্রিজ অনেকটা আধুনিক একটা টেকনোলজি। ব্রিজের মধ্যে
হাব হাবের সুইচের সবকিছু টেকনোলজি এই টেকনোলজির মধ্যে আছে। ব্রিজ একটি অন্যতম নেটওয়ার্ক ডিভাইস। একাধিক নেটওয়ার্কের ক্ষেত্রে সংযুক্ত করার জন্য নেটওয়ার্ক, প্রিন্টার বা কম্পিউটার, সুইচ সবকিছুই এই ব্রিজের মধ্যে আমরা পেয়ে থাকি। ব্রিজের প্রকারভেদ, 3 ধরনের ব্রিজ সাধারণত পাওয়া যায়: একটা লোকাল ব্রিজ, একটা রিমোট ব্রিজ এবং একটা হচ্ছে ওয়্যারলেস ব্রিজ। নেটওয়ার্কের কাজ প্রধানত 3 ধরনের কাজ: রিসোর্স ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি ম্যানেজমেন্ট। নেটওয়ার্কের কিছু বিষয় আমরা আরো জেনে নিই নেটওয়ার্ক টপোলজি সম্বন্ধে। নেটওয়ার্ক টপোলজির পরিচিতি: টপোলজি মানে হচ্ছে নেটওয়ার্কের এক ধরনের ডিজাইন, কিভাবে এক কম্পিউটারের সাথে নেটওয়ার্কের ব্যাকবোন তৈরি হবে তার ডিজাইনটাই এখানে টপোলজি। নেটওয়ার্কের টপোলজির পরিচিতি স্টার, রিং, বাস, মেশ, ট্রি, হাইব্রিড ইত্যাদি টপোলজি নিয়ে আলোচনা করব। নেটওয়ার্ক টপোলজি: কম্পিউটার নেটওয়ার্ক একটি কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রপাতির সঙ্গে অপর কম্পিউটার বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ ব্যবস্থা বা এক কথায় কানেকশনকেই বলা হচ্ছে এখানে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক কম্পিউটার বা অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমে যুক্ত করার নকশা বা পাশাপাশি সংযোগকারী তারের ভিতর দিয়ে ডেটা যাতায়াতের জন্য যুক্তি নির্ভর পণ্যের যে পরিকল্পনা বা দুইয়ের সংমিশ্রণকে বলা হচ্ছে এখানে নেটওয়ার্ক টপোলজি। কম্পিউটার নেটওয়ার্ক সাধারণত নিম্নলিখিত কিছু ব্যবহার দেখা যায়: স্টার নেটওয়ার্ক, রিং নেটওয়ার্ক, বাস নেটওয়ার্ক, টি নেটওয়ার্ক, মেক্স এবং হাইব্রিড। স্টার নেটওয়ার্ক, স্টারের মতো দেখো ভিতরে একটা হাব বা সুইচ সংযোগ করা আছে এবং প্রত্যেকটা কম্পিউটার, প্রিন্টার নেটওয়ার্কের সাথে কানেক্ট করা আছে। স্টার নেটওয়ার্ক প্রত্যেকটি নোড বা কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো ডিভিশন ইত্যাদি হাব বা সুইচ মাধ্যমে সরাসরি যুক্ত থাকে। সংযুক্ত কম্পিউটার ডিভাইসসমূহ হাব বা সুইচের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে ও ডেটা আদান প্রদান করতে পারে। স্টার টোপোলজির সুবিধা, স্টার টোপোলজির অসুবিধা এগুলো পড়তে হবে, এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। রিং টোপোলজি দেখো, রিং নেটওয়ার্ক কম্পিউটারের নোডগুলো বা কম্পিউটারের যে বিন্দুতে যুক্ত থাকে তাকে একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারের সাথে পরপর যুক্ত থাকে, একে আমরা রিং নেটওয়ার্ক বলতে পারি। রিং নেটওয়ার্কের সুবিধা এবং অসুবিধা এগুলো পড়ে নিতে হবে। বাস নেটওয়ার্ক, বাস নেটওয়ার্কের সংযোগ একটি সংযোগ লাইনের সাথে সবগুলি নোড, কম্পিউটার বা অন্যান্য যন্ত্রপাতি বা ডিভাইস যুক্ত থাকে। সংযোগ লাইনের সংকেতগুলোকে সাধারণত বাস বলা হয়ে থাকে। এই দুই পাশাপাশি টার্মিনাল, দুই পাশে দুইটা টার্মিনাল থাকে। একটা কম্পিউটার অন্য একটা কম্পিউটার নোডের সঙ্গে সংযোগ লাইনের মাধ্যমে সংকেত পাঠায়। অন্যান্য কম্পিউটার তাদের নোডে সংকেত পরীক্ষা করে এবং কেবলমাত্র প্রেরক নোড থেকে সংকেত গ্রহণ করে। এটাকে বাস নেটওয়ার্ক বলা হচ্ছে। বাস নেটওয়ার্কের কিছু সুবিধা এবং অসুবিধা দেখতে হবে। মেশ বা পরস্পর সংযুক্ত নেটওয়ার্ক, মেশ টোপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কগুলোর অধীনস্থ প্রত্যেকটি নোড, কম্পিউটার বা যে ডিভাইস থাকে একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তাদেরকে আমরা মেশ নেটওয়ার্ক বলতে পারি। যে দেখো এখানে কম্পিউটার একটার সাথে আরেকটা এমনভাবে সংযুক্ত আছে প্রত্যেকটা থেকে প্রত্যেকটাই ডাটা আদান প্রদান করা সম্ভব, মেশ নেটওয়ার্ক বলা হচ্ছে। টি টপোলজি, টি টপোলজি এমন একটি নেটওয়ার্ক টপোলজি যাতে একটি রুট নোডের সাথে সার্ভার বা বিশেষ কম্পিউটার সংযুক্ত থাকে। মূলত স্টার টপোলজি সম্প্রসারিত রূপই হচ্ছে ট্রি টপোলজি। হাইব্রিড বা কম্বিনেশনাল টপোলজি, স্টার, রিং, বাস ইত্যাদি নোড ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে সাধারণত আমরা হাইব্রিড নেটওয়ার্ক বলে থাকি। এখানে কম্বিনেশনাল টাইপ বলা হচ্ছে, অর্থাৎ কয়েকটা কাঠামোকে সংমিশ্রণ করে বড় ধরনের যে নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হয়েছে তাকে আমরা হাইব্রিড বলে থাকি। সুবিধা হচ্ছে প্রয়োজনে
আর প্রয়োজনে নেটওয়ার্কের আরও সম্প্রসারণ করা যাবে। নেটওয়ার্কে কোনো সমস্যা নির্ণয় করা সহজ। কোনো নোড বা কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো ডিভাইসে অচল হলে নেটওয়ার্কের আংশিক সচল হতে পারে, অর্থাৎ সেই অংশটা মানে দেখা যায় যে সেই অংশটা ব্যাহত হতে পারে, কিন্তু পরবর্তী সবগুলো কাঠামো ঠিক চলবে। এরপরে আসো লাস্ট স্টেপ, আমরা যেটা জানবো সেটা হলো ক্লাউড কম্পিউটিং সিস্টেম। ক্লাউডের পরিচিতি, ক্লাউড কম্পিউটারের শ্রেণীবিভাগ, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, ক্লাউড কম্পিউটারের কিছু অসুবিধা আমরা জেনে নিই। ক্লাউড কম্পিউটিং সম্প্রসারিত কারণে কম্পিউটারের জগতে আলোড়ন দৃষ্টিকারী প্রযুক্তির মধ্যে রয়েছে ক্লাউড কম্পিউটিং। বর্তমানে তথ্য প্রযুক্তির সর্বাধিক হলো এই ক্লাউডের উপর নির্ভর করে। এদিকে একটু ইয়ে করেন তো, চোখে খুব আলো পড়ছে, খুব। এটা বন্ধ করে দেন না হয়, এটা চোখে লাগছে খুবই। আচ্ছা, এই ক্লাউডের উপর নির্ভর করে এবং আধুনিক এবং প্রযুক্তির দিক থেকে কম্পিউটার জগতে ক্লাউড কম্পিউটিং এক নতুন বিপ্লবের সূচনা করেছে। ক্লাউডের অর্থ হচ্ছে মেঘ। আসলে ক্লাউড কম্পিউটিং ইন্টারনেটের রূপক হিসাবে ব্যবহার করা হচ্ছে। আকাশে সর্বত্র যেভাবে মেঘ ছড়িয়ে থাকে, ইন্টারনেট ঠিক সেভাবেই সর্বত্র জালের মতো ছড়িয়ে আছে। ইন্টারনেটের এই মেঘ থেকে সর্বনিম্ন বা সর্বোচ্চ সুবিধা পাওয়ার উপায়ের যে সেবা পাওয়া যায় তাকে আমরা সাধারণত ক্লাউড কম্পিউটিং বলি। অর্থাৎ দেখো, আমরা অনলাইনে বর্তমানে যে ডাটা স্টোর করে রাখছি ব্যক্তিগত পারপাসে, সেই মেশিনগুলো আমরা এক দেশ থেকে বসে অন্য দেশে তথ্য রাখছি। এই যে সেবাগুলো রাখছি যে সমস্ত প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠান আমাদেরকে ঠিক তাদের যে সার্ভিসটা দিয়ে থাকছে ভার্চুয়ালি, এই সার্ভিসটাকে আমরা এখানে ক্লাউডিং সিস্টেম বলে থাকছি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং NIST এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনের কোনো সেবা ভান্ডার সিস্টেম আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিম্নোক্ত তিনটি বৈশিষ্ট্য রয়েছে: রিসোর্স স্কেবিলিটি, অন ডিম্যান্ড, পে অ্যাজ ইউ গো। নেটওয়ার্কিং সুবিধা কম্পিউটার হার্ডওয়্যার এবং ডেটা স্টোরেজের সহজে সুবিধা চাহিদা মাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হচ্ছে এখানে ক্লাউড কম্পিউটিং সিস্টেম। সার্ভিস মডেল অনুসারে ক্লাউড কম্পিউটিং এর শ্রেণীবিভাগ: অবকাঠামো ও সেবা, 2 প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, 3 সফটওয়্যার ভিত্তিক সেবা। সিকিউরিটি সেবা, এটি একটি ব্যবসায়িক মডেল যা কোনো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তুলনামূলক কম অর্ডারে বিনিময়ে কর্পোরেট অবকাঠামো হিসাবে কোনো বৃহৎ প্রতিষ্ঠানের নিরাপত্তা তথ্য সেবা প্রদান করে। এ ধরনের সেবার মধ্যে অ্যান্টিভাইরাস, অ্যান্টি মেলওয়্যার, স্পাইওয়্যার, অনধিকারী প্রবেশকারী ঠেকানো ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। এই সেবার মাধ্যমে নেটওয়ার্ক ব্যবহারকারী নিরাপদ ক্লাউড নেটওয়ার্কে যোগাযোগ সুবিধা গ্রহণ করতে পারে। ক্লাউডের অবস্থান ও বিস্তৃতি শ্রেণীবিভাগ: ক্লাউডের অবস্থান বা মানুষের মাঝে ক্লাউড কম্পিউটিং সেবার বিস্তৃতি অনুসারে একে প্রধানত তিনটা ভাবে ভাগ করা যায়। একটা হলো পাবলিক ক্লাউড, একটা হলো প্রাইভেট ক্লাউড, একটা মিশ্র বা হাইব্রিড ক্লাউড। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা পড়ে নিবা। সর্বাধিক ব্যবহার করা যায়, যে কোনো স্থান হতে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড এবং ডাউনলোডের সুবিধা রয়েছে। নিজস্ব কোনো হার্ডওয়্যারের প্রয়োজন হয় না। পড়ে নিবা, এগুলো খুবই সহজ, এগুলো বোঝা যাবে। ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা: ক্লাউড কম্পিউটিং এর সমস্যা হলো ডেটা অথবা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ থাকে না। একবার ক্লাউডে তথ্য পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে, তা কিভাবে প্রসেস হচ্ছে, তা ব্যবহারকারীদের জানার কোনো উপায় থাকে না।
এগুলো অসুবিধার মধ্যে পড়ছে। তো যাই হোক, এই অধ্যায়টা বেশ থিওরিটিক্যাল অনেক বিষয় আছে, এগুলো যদি প্র্যাকটিক্যালি দেখানো যেত আরো ভালো হতো। তোমরা অবশ্যই এগুলোকে পড়বা, এবং যদি এই বিষয়গুলোর মধ্যে জানার কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা প্রশ্নগুলো। পরবর্তীতে যদি এটা নিয়ে আলোচনা হয় তাহলে তার বিস্তারিত এই টপিক নিয়ে আলোচনা করব। যেহেতু এগুলো তোমাদের রিভিউ ক্লাস, আমি জাস্ট ধারাবাহিকভাবে অধ্যায়টাকে রিভিউ করে দিলাম। তো সবাইকে অনেক আমার এই অনলাইন ক্লাসে ধৈর্য ধরে ক্লাস করা এবং পরবর্তীতে ক্লাসটা যারা দেখছো তাদেরকে অনেক অভিনন্দন রইল আমার পক্ষ থেকে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।